বন্ধুরা আজকের ভিডিওতে একটি সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসকাস করব এবং আমরা জানি যে সমস্ত কোম্পানিগুলো সুগার ম্যানুফ্যাকচারিং করে সেই কোম্পানিগুলো কিন্তু ইথানল ম্যানুফ্যাকচারিং করে এবং যারা আজকে ইথানল ম্যানুফ্যাকচারিং করছেও না তাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি আছে নিয়ার ফিউচারে ইথানল ম্যানুফ্যাকচারিং করার, যে কারণে ইন্ডিয়াতে যত সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের ফিউচার কিন্তু সুপার গ্রেট। বিশেষ করে যে কোম্পানিটা আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি সেই কোম্পানিটা ভ্যালুয়েশন কারেন্ট মার্কেট প্রাইসে সুপার ডুপার পজিশনে রয়েছে এবং কোম্পানির কাছে ফিউচারে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে। সবার আগে ভিডিওর প্রথম পার্টে ক্লিয়ার করে দিই যে ইথানল ম্যানুফ্যাকচারিং এ এবং সুগার কোম্পানিগুলোর কাছে এমন কি বেনিফিট আছে যে কারণে সুগার কোম্পানিগুলো বা ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এরকম রকেটের মতন উপরে যাচ্ছে এবং ফিউচারে কেন যাবে তার যদি দুটো পয়েন্ট ডিসকাস করতে হয়। যেরকম আজকের যদি আপনি মার্কেট কন্ডিশনে দেখেন, ইন্ডিয়াতে যত কার এবং টু হুইলার ফোর হুইলার বা যেই ধরনেরই গাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার মধ্যে 98% কিন্তু এখনো পেট্রোল বা ডিজেল কারই ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যেখানে নিয়ার ফিউচারে ইভি এবং ইথানল এই দুটো 50-50 মার্কেট শেয়ার ক্যাপচার করবে। আজকে আপনি আপনার বাড়িতে যেই টু হুইলার বা ফোর হুইলারে পেট্রোল গুলো ভরছেন তার মধ্যে যেই পেট্রোল পাম্প থেকে আপনি পেট্রোল বা ডিজেল ভরুন না কেন তার মধ্যে 10 থেকে 15% ইথানল পাইল করা হচ্ছে, যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের টার্গেট আছে 2030-এর মধ্যে এই 10-15% টার্গেটটাকে বাড়িয়ে 40% ইথানল পাইল করা হবে এবং ইথানল গভর্নমেন্ট পাইল করবেই এবং এই সেগমেন্টের উপর গভর্নমেন্টের ফোকাসও রয়েছে। কারণ যত বেশি ইথানল আমরা পাইল করতে পারবো তত ইন্ডিয়ান গভর্নমেন্টেরও ফরেন রিজার্ভ সেভ হবে, যেখানে হিউজ পরিমাণে গভর্নমেন্টের ফরেন রিজার্ভ সেভ হওয়ার জন্য গভর্নমেন্টও এর মধ্যে পুশ করছে। গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, বিভিন্ন সাবসিডিজ দিচ্ছে এই কোম্পানিগুলোতে, যে কারণে আমি মনে করছি নিয়ার ফিউচার এই প্রত্যেকটা সুগার এবং ইথানল ম্যানুফ্যাকচারের জন্য সুগার একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করছে। আর আজকের ভিডিওতে যে কোম্পানিটা ডিসকাস করছি কোম্পানির সুগার সেগমেন্ট থেকে 70% রেভিনিউ ডিপেন্ড করে এবং কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কিন্তু 40টার বেশি কান্ট্রিতে কোম্পানি এক্সপোর্ট ও বিজনেস করে থাকে। তার মানে ডোমেস্টিক মার্কেটে তো কোম্পানির ক্যাপচার রয়েছে, তার সাথে ফরেন মার্কেটেও কিন্তু কোম্পানি ফার্স্ট ক্লাস ফুটপ্রিন্ট রয়েছে। কোম্পানির বিজনেস মডেল নিয়ে খুব শর্টে ডিসকাস করব, কোম্পানির ভ্যালুয়েশন ডিসকাস করব, কোম্পানির ফান্ডামেন্টাল প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেই পয়েন্টসগুলো যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে প্রত্যেক ইনভেস্টরের জানা উচিত সেই পয়েন্টসগুলো ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় এই ধরনের রোজ রোজ ইনফরমেটিভ টপিক আপনার সামনে প্রেজেন্ট করার জন্য, যেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের কনফিডেন্স বাড়াতে পারবেন। যদি কোম্পানির বিজনেস সেগমেন্টের কথা বলতে হয় তাহলে কোম্পানির সুগার এবং ইথানল ম্যানুফ্যাকচারিং সাথে সাথে আরো 3টে ভার্টিক্যাল থেকে কোম্পানি টোটাল 4টে বিজনেস সেগমেন্টের মাধ্যমে ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে, যার মধ্যে নাম্বার 1 বিজনেস সেগমেন্ট সুগার এবং ইথানল ম্যানুফ্যাকচারার, যার উপর কোম্পানির 70% রেভিনিউ ডিপেন্ড করে। এছাড়া সেকেন্ড বিজনেস সেগমেন্ট হচ্ছে ডিস্টিলারি সেগমেন্ট, যেখানে কোম্পানির 22% রেভিনিউ ডিপেন্ড করে, যেখানে বিভিন্ন ফার্মের জন্য কোম্পানি ডিস্টিলারি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, সেটাকে সেলিং করে থাকে এবং মার্কেটিং এর কাজ করে থাকে। এবং থার্ড বিজনেস সেগমেন্ট হচ্ছে কো জেনারেশন অফ পাওয়ার, যেখানে কোম্পানির 6% রেভিনিউ ডিপেন্ড করে থাকে, যেখানে এই সেগমেন্টে পাওয়ার সেগমেন্টে যদি কোম্পানির কাস্টমারের কথা বলতে হয় যাদের কাছে কোম্পানি পাওয়ার সেল করে থাকে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের কাছে বিক্রি করে থাকে, তাছাড়া বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির কাছে বিক্রি করে থাকে, এছাড়া ইলেকট্রিসিটি এক্সচেঞ্জেও কিন্তু কোম্পানি সেল করে থাকে। এবং ফোর্থ বিজনেস সেগমেন্ট সেটা হচ্ছে নিউট্রাসিউটিক্যাল সেগমেন্ট, যেখানে কোম্পানি 2% রেভিনিউ ডিপেন্ড করে এবং এই সেগমেন্টে কোম্পানি ভিটামিন, তাছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট, তাছাড়া কোম্পানি নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্ট, তাছাড়া ইত্যাদি বিভিন্ন প্রকার ভিটামিন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। এটা হচ্ছে কোম্পানি নিউট্রাসিউটিক্যাল সেগমেন্ট, যেখানে 2% রেভিনিউ ডিপেন্ড করে। কোম্পানি টোটাল ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি 40টার বেশি দেশে নিজেদের প্রোডাক্টকে এক্সপোর্টের বিজনেসও করে থাকে, মানে ডোমেস্টিকের পাশাপাশি ফরেন মার্কেটেও বিজনেস সেগমেন্ট আছে। এবং যেখানে ফরেন মার্কেটের উপর কোম্পানি মাত্র 6% রেভিনিউ ডিপেন্ড করে, তার মানে ফিউচারে কোম্পানি ক্যাপাসিটি যত বাড়াতে পারবে ফরেন মার্কেটে কিন্তু এক্সপোজার বাড়ানোর অপরচুনিটি কোম্পানির কাছে আছে। এটা যদি কোম্পানি ইউজ করতে পারে তাহলে ডেফিনেটলি কোম্পানির কাছে একটা বড় অপরচুনিটি পেয়ে যাবে। যদি কোম্পানির আজকের দিনে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা বলতে হয়, যেখানে কোম্পানির টোটাল 6টা সুগার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে, যেখানে কোম্পানির টোটাল 3টে সেগমেন্টে যদি আমি ফেসিলিটির কথা বলি, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা বলি, তাহলে কোম্পানি 40,300 টন পার ডে সুগার কেন সেটাকে ক্র্যাশ করে থাকে। তাছাড়া কোম্পানি 140 মেগাওয়াট জেনারেশন পাওয়ার করে থাকে, পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি রয়েছে। তাছাড়া কোম্পানির 417 কিলো লিটার পার ডে কোম্পানির ক্যাপাসিটি রয়েছে।
তো এগুলো সব কোম্পানির ক্যাপাসিটি হিসেবে কাজ করছে, মানে কোম্পানির টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এবং কোম্পানির আজকে যে বিজনেস রয়েছে সেখানে তো কোম্পানি গ্রোথ করছেই, তার সাথে কোম্পানির ফিউচার প্ল্যানও সুপার গ্রেট রয়েছে, যেখানে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোম্পানি 6 crore রুপিস প্রত্যেক বছর মানে খরচ করছে। 6 crore রুপিস কোম্পানির এবছরও ক্যাপেক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোম্পানি খরচা রয়েছে। এছাড়া কোম্পানির এক্সপেনশন প্ল্যানের কথা যদি আমি বলি তাহলে 270 কোটি, সেকেন্ড সেগমেন্টে 237 কোটি, থার্ড বিজনেস সেগমেন্টে 10 কোটি, টোটাল 510 crore রুপিস এই বছরই 2024 কোম্পানি 510 crore রুপিসের এখানে এক্সপেনশন প্ল্যান রয়েছে। তো কোম্পানি আমরা ইজিলি বুঝতে পারছি এক্সিস্টিং ক্যাপাসিটির সাথে কোম্পানির ফিউচারের প্রোডাকশনও কিন্তু বাড়ানোর অনেক বেশি কোম্পানি সের উপর কাজ করছে, আর&ডির উপরও কাজ করছে এবং কোম্পানি এক্সপেনশন প্ল্যানও রয়েছে। তো আজকের দিনে যে হিসেবে কোম্পানির রেভিনিউ গ্রোথ আছে, যেহেতু মার্কেটে অপরচুনিটি হিউজ রয়েছে, সেই হিসেবে সেটাকে কোম্পানি সঠিকভাবে ইউজও করতে পারছে, যেটা আমরা কোম্পানির এক্সপেনশন প্ল্যান দেখলেই বুঝতে পারছি। কোম্পানির এটা যদি কোম্পানির গ্রুপের কথা বলতে হয় তাহলে কোম্পানি মুরুগাপ্পা গ্রুপের একটা ব্রাঞ্চ রয়েছে, মানে মুরুগাপ্পা গ্রুপের মধ্যেই কোম্পানি বিজনেস করে থাকে, তার মানে কোম্পানির প্রমোটার পেডিগ্রিও ভালো রয়েছে, বাদ বাকি বিজনেস সেগমেন্টও ভালো রয়েছে, কোম্পানির ক্যাপাসিটিও ভালো রয়েছে। এটা গেল কোম্পানির বিজনেস সেগমেন্ট। এবার যদি কোম্পানির ফান্ডামেন্টাল মানে কোম্পানির ফিনান্সিয়াল নিয়ে যদি ডিটেল অ্যানালাইসিস করতে হয়, যে কোম্পানির ফিনান্সিয়ালি ভ্যালুয়েশন কিরকম রয়েছে, কোম্পানির অতীতে কিরকম ট্র্যাক রেকর্ড রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করার জন্য, বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এবং ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে কোম্পানির ফিনান্সিয়াল হেলথ বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম EID পেরি ইন্ডিয়া লিমিটেড। সর্বপ্রথমে যদি কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিই, কি রেশিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানিতে কত বড় অপরচুনিটি আছে এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি কতটা গ্রেট পজিশনে রয়েছে। যেখানে বর্তমান দিনে যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে খুব একটা বড় মার্কেট ক্যাপ এখনো হয়নি, 9,500 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, যেখানে অপরচুনিটি অনেক বেশি আছে এবং যেহেতু টোটাল সেগমেন্টে হিউজ পরিমাণে অপরচুনিটি আছে, তাই ডেফিনেটলি যদি কোম্পানি গ্রোথের উপর ফোকাস করতে পারে এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং যদি ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে সবার প্রথমে কোম্পানির পিই রেশিও দেখব, যেখানে মাত্র 9 পিইতে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে এবং এই 9 পিইটা হায়ার পি না লোয়ার পি সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে কোম্পানির পিইজি রেশিও। যদি আপনি বর্তমানে পেগ রেশিও দেখেন 0.36, তার মানে পিইজি রেশিও বলছে যে এই 9 পি রেশিও কোম্পানি সুপার গ্রেট পজিশনে রয়েছে, তার এগেনস্টে কোম্পানির প্রফিট গ্রোথ অনেক বেশি রয়েছে। এবং যদি বর্তমান দিনে কোম্পানির আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন তাহলে কোম্পানির কাছে ধার নেই বললেই চলে, 0.13 ডেট টু ইকুইটি রেশিও, মানে একদম নেগলিজিবল ডেটের সাথে কোম্পানি পাচ্ছেন। এবং যদি কোম্পানির প্রাইস টু সেলস রেশিও দেখেন যেটাও সুপার গ্রেট রয়েছে 0.3, কোম্পানি যদি আপনি রিটার্ন অন অ্যাসেট দেখেন তাহলে 10% রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করতে পারছে। কোম্পানির রিটার্ন রেশিও দেখলে ROCE 27% জেনারেট করছে, যেটাও সুপার গ্রেট রয়েছে, এবং ROE কোম্পানি 16% জেনারেট করছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল আছে। এবং যদি আপনি প্রাইস টু বুক রেশিও হিসেবেও দেখেন তাহলে কোম্পানি আজকের দিনে মাত্র 1.44 এর প্রাইস টু বুক রেশিওতে ট্রেড করছে। তো ভ্যালুয়েশন হিসেবে কোনো দিক দিয়ে হায়ার ভ্যালুয়েশন কোম্পানি কোনো রকম ইন্ডিকেশন এখানে দিচ্ছে না। যদি কোম্পানির এবার আমি অতীতের পারফরমেন্স একবার চেক করি যে কিরকম পারফরমেন্স কোম্পানি অতীতে করেছে, যেখানে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি আপনাদের নিয়ে আসি তাহলে 5,800 কোটি ছিল, নেক্সট ইয়ার টপ লাইন বাড়িয়ে করলো 6,900 কোটি, তারপর সেপ্টেম্বর 22-এ সেটাকে বাড়িয়ে করলো 11,326, এবং লেটেস্ট যদি আমি দেখি তাহলে এখানে 9,059। তো এই যে কোয়ার্টারলি রেজাল্টে যে 11,000 থেকে এটা যে 9,000-এ এসছে, এটা কিন্তু কোনো রকম নেগেটিভ সাইন হিসেবে নেবেন না, কারণ কোয়ার্টারলি রেজাল্টে কখনোই এটা সম্ভব নয় যে প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার বেসিসে আপনাকে ইনক্রিজ করতেই হবে, কখনো কখনো একটু ডাউন ট্রেন্ড হতেই পারে, এটাকে নেগেটিভ নিলে চলবে না। ইয়ার অন ইয়ার আপনি যখন প্রফিট অ্যান্ড লসে দেখবেন তখন প্রত্যেকটা বছরকে আপনি কম্পেয়ার করতে পারেন, কিন্তু কোয়ার্টারলি রেজাল্টে আপনাকে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে একটু এদিক ওদিক হতেই পারে, এটা কোনো রকম নেগেটিভ সাইন নিলে চলবে না। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি 563 কোটি, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 470 কোটি, তারপর 565 কোটি, এবং বর্তমানে যদি আপনি দেখেন তাহলে 782 কোটি, ফার্স্ট ক্লাস রয়েছে। যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমি আপনাদের নিয়ে আসি তাহলে প্রত্যেক বছর ফার্স্ট ক্লাস কোম্পানি অ্যাভারেজ গ্রোথ করেছে, যেখানে 12,400 কোটি থেকে কোম্পানি গ্রোথ করে বর্তমানে যদি আপনি দেখেন তাহলে কোম্পানি হাইস্ট এভার 35,244 কোটি টাকা লেটেস্ট ইয়ারে মার্চ 2023-এ টপ লাইন পোস্ট করে বসে আছে। ট্রেলিং 12 মান্থে ডাউন হতে পারে, ট্রেলিং 12 মান্থে আমরা লেটেস্ট 12খানা মাসকেই নিচ্ছি, যে কারণে কিন্তু পুরো বছরটা এখানে কাউন্ট হয় না। এবং দেখতে পারবেন লেটেস্ট যখনই কোয়ার্টারলি মানে ইয়ারলি রেজাল্ট এখানে কমপ্লিট হবে মার্চ 2024-এ, তখন দেখতে পারবেন আবার হাইস্ট এভার কোম্পানির টপ লাইন পোস্ট করে বসে থাকবে, তখন কিন্তু আপনি এই ভ্যালুয়েশনে কোম্পানিটা পাবেন বলে আমার মনে হয় না।
এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন তাহলে কোম্পানির নেট প্রফিটে দেখুন এখানে হাইস্ট এভার নেট প্রফিট কোম্পানি পোস্ট করে বসে আছে 1828। কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন তাহলে মাত্র 8-এর ইপিএস থেকে 5 বছরে গ্রোথ করে যেটাকে 55-এর ইপিএস এ কোম্পানি চলে এসেছে, সেই হিসেবে কোম্পানি কিন্তু এখনো রিটার্ন প্রোভাইড করেনি। যেখানে লাস্ট 5 বছরে কোম্পানি 20% সিএজিআর রিটার্ন প্রোভাইড করেছে এবং লেটেস্ট 1 বছরে কোম্পানি নেগেটিভ 12% রিটার্ন পোস্ট করেছে। যার এগেইনস্টে যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন, বটম লাইন দেখেন, রিটার্ন অন ইকুইটি দেখেন, সবকিছু স্টেবল রয়েছে, কিন্তু রিটার্ন এখনো কোম্পানি ডিউ রয়েছে, যেটা ফিউচারে দেবে বলে আমি মনে করছি। এবং ওভারঅল সেগমেন্টে হিউজ অপরচুনিটিও কোম্পানির কাছে আছে। যদি কোম্পানির ব্যালেন্স শিটে আমি আপনাদের নিয়ে আসি তাহলে কোম্পানির রিজার্ভ এখানে হাইস্ট এভার রিজার্ভ কোম্পানি পোস্ট করে বসে আছে। এবং যদি আপনি কোম্পানির বড়োইং দেখেন তাহলে কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক লেটেস্ট 5 বছরে 5,000 কোটি টাকা থেকে কোম্পানি বড়োইং কমিয়ে আজকে 800-তে নিয়ে এসছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এখানে দেখতে পাচ্ছি। এমনকি যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটেও চলে আসেন তাহলে কোম্পানি হাইস্ট এভার ফিক্সড অ্যাসেটে দাঁড়িয়ে আছে, কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে। তার মানে কি কোম্পানি তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করছে। এবং লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে লেটেস্ট 4-5 বছরে এখানে একটা স্ট্রং কিন্তু কোম্পানি এক্সপেনশন প্ল্যান করেছে, যেটা আমরা ইজিলি বুঝতে পারছি। এবং যদি আপনি কোম্পানির সিডব্লিউ আইপিও দেখেন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসও কাজ চলছে। যেখানে আমি কোম্পানির এখানে আমি আপনাদের এক্সপেনশন প্ল্যানেও বিজনেস মডেলে বুঝিয়েছি 510 কোটি টাকা কোম্পানির এবছরে 2024 অর্থবর্ষে কোম্পানির কাছে কিন্তু এক্সপেনশন প্ল্যান রয়েছে 510 কোটি টাকা, এগুলো বাদ দিয়েও। তো প্রত্যেকটা পজিটিভ সাইন তো এখন অব্দি আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে সবার প্রথমে লেটেস্ট 5টা কোয়ার্টার কি আমি সব থেকে বেশি গুরুত্ব দিই। তো আমি যদি 5টা কোয়ার্টার নিয়ে নিই, প্রোমোটারের কাছে 44% স্টেক ছিল, এখনো 44% স্টেক রয়েছে। এবং এফআইআই এর কাছে যেটা 11% স্টেক ছিল সেটা তারা কমিয়ে 9% এনেছে, 2% ডিক্রিজ করেছে। আর ডিআই এর কাছে যেটা 4% স্টেক ছিল, ডিআই 4% ধরেই বসে আছে। এই স্টেকটা গেছে কোথায়? যেটা পাবলিকের কাছে 39% স্টেক ছিল সেটা তারা বাড়িয়ে আজকে 42% মতন করেছে। মানে এফআইআই যেটা বিক্রি করেছে সেটা পাবলিকের কাছে গেছে, কিন্তু ডিআইআই এখানে স্টেক কমায়নি, বরঞ্চ ডিআই স্টেক যদি আপনি দেখেন তাহলে প্রথম থেকেই লেটেস্ট 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি কিন্তু তারা একটা স্টেবল স্টেকে বসে আছে এবং তাদের স্টেক কন্টিনিউয়াসলি বেড়েছে, এখানে কিন্তু স্টেক কমেনি। এবং পাবলিকের স্টেকের মধ্যে যদি আমি প্লাসে ক্লিক করি, এই যে 41% আপনি রিটেলের কাছে দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে, অ্যাকচুয়ালি পুরো 41% রিটেল আপনার আমার মতো লোকের কাছে নেই। এখানে দেখুন 3%, এখানে 2%, এখানে 1.5%, এই যে স্টেকগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব স্ট্রং হ্যান্ড। তার মানে পাবলিকের কাছে যে স্টেকটা আপনি দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু আপনাকে এই যে স্টেকগুলো আছে এটাকে মাইনাস করে দেখতে হবে। মানে এখানে আপনি ধরতে পারেন 4%, 4-2 6%, 7-8 9 10 11, অলমোস্ট 12% আপনি ধরতে পারেন। 41%, 42% থেকে 12% আপনাকে বাদ দিতে হবে। মানে আপনার আমার মতো রিটেল পাবলিকের কাছে মাত্র 30% স্টেক আছে, বাদ বাকি সব এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। এবং যেই স্টেকটা এখানে আপনি দেখছেন রিটেলের কাছে বেড়েছে সেটা কিন্তু দেখুন স্ট্রং হ্যান্ড বাড়িয়েছে এখানে। তো পজিটিভ সাইন তো আমি কোম্পানির মধ্যে সবকিছুই দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে হিসেবে কোম্পানি ভ্যালুয়েশন রয়েছে, যে হিসেবে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ট্র্যাক রেকর্ড রয়েছে এবং গ্রোথ অপরচুনিটি রয়েছে, আমি মনে করছি এই কোম্পানিটাকে 2-3 বছর হোল্ড করতে পারলে ডেফিনেটলি ফার্স্ট ক্লাস প্রাইস অ্যাপ্রিসিয়েশন এখান থেকে এক্সপেক্ট করা যেতেই পারে। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু এই ভিডিওটাকে নেবেন না। তো বন্ধুরা, আমি মনে করছি যে আজকের ভিডিওতে ইআইডি পেরি কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। তারপর যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো ধরনের কোয়েরি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে একটু লেটে হলেও বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোম্পানির ভেতরে গিয়ে কোম্পানির ভেতরে কি চলছে সেটা যদি শিখতে চান, কোনো কোম্পানি কিভাবে আপনাকে বোকা বানাতে পারে, যেমন দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। কোনো কোম্পানির 30% আরওই দেখানোর পরেও সেই আরওইটা কোম্পানি কিভাবে ম্যানিপুলেশন করতে পারে, 10% আরওইটাকে কোম্পানি দুটো জিনিস চেঞ্জ করলে 30% আরওই করে দিতে পারবে, সেই সমস্ত পয়েন্টসগুলো কোম্পানির ভেতরে গিয়ে কিভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন সেগুলো যদি শিখতে চান অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তাহলে আমার সাথে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। আমার পার্সোনাল ক্লাস অলরেডি চলছে, তো নিচে আমার পার্সোনাল ক্লাসে অ্যাড হওয়ার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।